আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। অভিবাসন নীতিতে কঠোরতা, যুক্তরাষ্ট্রের রেকর্ড 1 লাখের বেশি ভিসা বাতিল। $2026 সাল থেকে সিনিয়রদের জন্য কর সাশ্রয়, ট্রাম্প প্রশাসনের নতুন ট্যাক্স ডিডাকশন সুবিধা। মিশিগানে ট্রাম্পের সফর, শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক অর্জন প্রদর্শনের মিশন। এবং নিউ ইয়র্কে ইতিহাসের সবচেয়ে বড় নার্স ধর্মঘট, বেতন ও নিরাপদ কর্মপরিবেশের দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে 1 বছরেরও কম সময়ে 1 লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে এতে শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টরাও প্রভাবিত হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, 1 বছরেরও কম সময়ে 1 লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 150% বেশি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে দপ্তরটি। পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, বাতিল হওয়া ভিসার মধ্যে হাজারো এমন ব্যক্তি রয়েছেন যাদের বিরুদ্ধে হামলা, চুরি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের অভিযোগ বা দণ্ড রয়েছে। তিনি জানান, নতুনভাবে চালু হওয়া কন্টিনিউয়াস ওয়েটিং সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিয়মিতভাবে যাচাই করছে, যাতে জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তবে সমালোচকদের মতে এই কঠোর নীতি শুধু অপরাধীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং রাজনৈতিক কর্মীরাও এর প্রভাবের বাইরে নন। বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচনা শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে। এরই অংশ হিসেবে তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওস্তুর্কো গাজা বিষয়ক একটি মতামত প্রবন্ধ সহ লেখার পর রাস্তায় সাদা পোশাকের আইস কর্মকর্তাদের হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার শিক্ষার্থী রেকর্ড পুনর্বহাল করা হয়। একইভাবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো প্যালেস্টাইন অ্যাক্টিভিস্ট ও বৈধ মার্কিন বাসিন্দা মাহমুদ খালিল ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিয়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন কর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর। 2026 সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন সিনিয়র ট্যাক্স ডিডাকশনের ফলে যোগ্য অবসরপ্রাপ্তরা কর সাশ্রয়ের মাধ্যমে প্রায় $450 পর্যন্ত সুবিধা পেতে পারেন। এটি সরাসরি ভাতা নয়, বরং কর দায় কমানোর উদ্যোগ। ট্রাম্প প্রশাসনের নতুন কর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্তদের জন্য আসছে কিছুটা স্বস্তির খবর। প্রস্তাবিত এই পরিকল্পনার আওতায় যোগ্য অবসরপ্রাপ্তরা কর সাশ্রয়ের মাধ্যমে প্রায় $450 পর্যন্ত সুবিধা পেতে পারেন। এই কর ছাড় কার্যকর হওয়ার কথা 2026 সালের ট্যাক্স ফাইলিং মৌসুম থেকে। এই সুবিধা সরাসরি সামাজিক নিরাপত্তা ভাতা বাড়ানোর মাধ্যমে নয়, বরং কর ব্যবস্থার ভেতরে একটি নতুন সিনিয়র ট্যাক্স ডিডাকশন যোগ করার মাধ্যমে দেয়া হবে। এটি বিদ্যমান স্ট্যান্ডার্ড ডিডাকশনের পাশাপাশি প্রযোজ্য হবে, ফলে অনেক অবসরপ্রাপ্তের মোট করযোগ্য আয় কমে যাবে। নতুন এই ডিডাকশন এসেছে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল ফর আমেরিকা বা OBBBA আইনের অংশ হিসেবে। IRS এর নির্দেশনা অনুযায়ী একক ফাইলার ও যৌথভাবে কর দাখিল করা দম্পতিদের জন্য আলাদা আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। যেসব অবসরপ্রাপ্ত পরিবারের বার্ষিক আয় $250,000 কম, তারা এই কর ছাড়ের পূর্ণ সুবিধা পেতে পারেন। এর বেশি আয় হলে ধাপে ধাপে সুবিধার পরিমাণ কমে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন এই $450 কোনো সরাসরি নগদ সহায়তা নয়, বরং কর হিসাব শেষে মোট কর দায় কমে যাওয়ার ফল। মধ্যম আয়ের অবসরপ্রাপ্তদের জন্য এই সুবিধা তুলনামূলকভাবে বেশি কার্যকর হতে পারে। তবে এই কর ছাড় স্থায়ী নয়, নির্দিষ্ট সময় পর এর মেয়াদ শেষ হতে পারে। তাই বিশেষজ্ঞরা অবসরপ্রাপ্তদের আগে ভাগেই আয়, কর পরিকল্পনা এবং স্বাস্থ্য ব্যয়ের বিষয়গুলো সমন্বয় করার পরামর্শ দিচ্ছেন, যাতে এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন 20 জানুয়ারি থেকে 1 বছরের জন্য ক্রেডিট কার্ডের সুদ 10% সীমাবদ্ধ হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সতর্ক করেছে, এতে লাখ লাখ পরিবার ও ছোট ব্যবসা ক্রেডিট হারাতে পারে। সাবপ্রাইম ঋণগ্রহীতা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আর গ্রাহকরা সম্ভবত সীমিত সুবিধা ও উচ্চ ফি-এর মুখোমুখি হবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে 20 জানুয়ারি থেকে 1 বছরের জন্য ক্রেডিট কার্ডের সুদের হার 10% সীমাবদ্ধ করা হবে। এই ঘোষণার পরই ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর শেয়ারপত্রে পতন লক্ষ্য করা গেছে। তবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ আমেরিকান পরিবার এবং ছোট ব্যবসা ক্রেডিট অ্যাক্সেস হারাতে পারে। বিশেষ করে সাবপ্রাইম ঋণগ্রহীতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অনেক প্রতিষ্ঠান মনে করছে 10% সীমা বজায় রাখলে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ক্ষতিপূরণের জন্য উচ্চ ফি আর পুরস্কার কমিয়ে দিতে বাধ্য হবে। গ্রাহকরা হয়তো স্বল্প মেয়াদে সুদ বাঁচাতে পারলেও দীর্ঘমেয়াদে তারা সীমিত সুবিধা এবং কঠিন শর্তে কার্ড ব্যবহার করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের ঘোষণাটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য এবং বাস্তবায়ন আইনগত জটিলতার কারণে সহজ নয়। যদিও কিছু গবেষণা দেখায় যে 10% সুদ কেপ আমেরিকানদের বছরে প্রায় $100 বিলিয়ন সাশ্রয় করতে পারে, তবুও ব্যাংকগুলোর লাভের মার্জিন বিবেচনা করলে এটি বাস্তবায়ন কঠিন। তাই সুদ কেপের প্রভাব নীরব নয়, তবে এর ফলাফল পুরোপুরি ইতিবাচক হবে না। এটি গ্রাহক ও ব্যাংক উভয়ের জন্যই চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে সফর করবেন। তিনি ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে বক্তৃতা দেবেন এবং ডিয়ারবর্নের ফোর্ডের রোজ সেন্টার পরিদর্শন করবেন। ট্রাম্প নতুন কর্মসংস্থান, অর্থনীতি এবং F-150 ট্রাক উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই সফর মধ্যমেয়াদী নির্বাচনের আগে অর্থনৈতিক অর্জন প্রদর্শনের প্রচেষ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার ডিয়ারবর্নে ফোর্ড ফ্যাক্টরি সফর করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার জানিয়েছেন, ট্রাম্প ফ্যাক্টরিটি পরিদর্শন করবেন, যেখানে আরও বেশি F-150 ট্রাক উৎপাদনের জন্য কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়াও ট্রাম্প ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে অর্থনীতির ওপর একটি বক্তৃতা দেবেন। লেভিট জানিয়েছেন, বক্তৃতায় ট্রাম্প সকল চমৎকার অর্থনৈতিক খবর তুলে ধরবেন, বিশেষ করে মর্টগেজের সুদের হার 6% এর নিচে নামা। এই সফর ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি প্রমাণ করতে চাইছেন যে তার অর্থনৈতিক নীতিমালা সাধারণ নাগরিকদের উপকারে আসছে। ফোর্ড ফ্যাক্টরির সফর এবং ডেট্রয়েট ক্লাবের বক্তৃতা একসঙ্গে মিলিয়ে ট্রাম্পের অর্থনৈতিক অর্জন এবং শিল্প খাতের গুরুত্ব তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের সফর শিল্প, কর্মসংস্থান এবং গৃহ ঋণের সুবিধা নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রে অটোমোবাইল মেকানিকের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে। ডিলারশিপগুলোতে মেরামতের জন্য অপেক্ষায় সময় বাড়ছে। দেশব্যাপী প্রায় 67,000 পদ খালি রয়েছে। স্থানীয় ডিলারশিপ ও কারিগরি স্কুলগুলো নতুন প্রজন্মের দক্ষ মেকানিক তৈরি করছে, যা ঘাটতি কমাতে এবং গ্রাহক সেবা উন্নত করতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রে অটোমোবাইল মেকানিকের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে ডিলারশিপগুলোতে গাড়ি মেরামতের জন্য অপেক্ষার সময় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উত্তর মিশিগান ও অন্যান্য অঞ্চলে এই সমস্যা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন ও আধুনিক গাড়িগুলোর প্রযুক্তি ক্রমশ জটিল হচ্ছে, ফলে দক্ষ মেকানিকের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে।
বর্তমানে দেশব্যাপী প্রায় ৬৭,০০০ অটোমোটিভ টেকনিশিয়ান পদ খালি রয়েছে। তবে অনেক প্রযুক্তিবিদ অবসরে যাচ্ছেন, যা ঘাটতিকে আরও তীব্র করছে। এই ঘাটতি শুধুমাত্র মেরামতের সময় বৃদ্ধি করছে না, বরং গ্রাহক সেবার মানও প্রভাবিত করছে। স্থানীয় ডিলারশিপ ও কারিগরি স্কুলগুলো একত্রিত হয়ে নতুন প্রজন্মের মেকানিক তৈরি করার উদ্যোগ নিয়েছে। তারা শিক্ষার্থীদের আধুনিক যানবাহনের প্রযুক্তি, ইলেকট্রনিক সিস্টেম এবং নিরাপত্তা প্রোটোকল শেখাচ্ছে। এ ধরনের উদ্যোগ শুধু ঘাটতি কমাবে না, বরং কর্মসংস্থানের সুযোগও বাড়াবে। বিশ্লেষকরা মনে করেন, যদি এই উদ্যোগগুলো সঠিকভাবে কার্যকর হয় তাহলে আগামী কয়েক বছরে ঘাটতি কিছুটা কমে আসবে। গ্রাহকরা দ্রুত সেবা পাবেন এবং ডিলারশিপগুলো দক্ষ কর্মী নিশ্চিত করতে পারবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মেকানিক তৈরি এই সমস্যার স্থায়ী সমাধান। নিউ ইয়র্কে ইতিহাসের সবচেয়ে বড় নার্স ধর্মঘট শুরু হয়েছে। প্রায় 15,000 নার্স মাউন্ট সিনাই, মন্টিফিওর এবং নিউ ইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতাল থেকে বিরত রয়েছেন। তারা বেতন বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য বীমা ও পেনশন সংরক্ষণের দাবি তুলেছেন। গভর্নর ও মেয়র উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাসের সবচেয়ে বড় নার্স ধর্মঘট শুরু হয়েছে। প্রায় 15,000 নার্স মাউন্ট সিনাই, মন্টেফিওর এবং নিউ ইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে কাজ থেকে বিরত রয়েছেন। এই ধর্মঘটের প্রধান কারণ হল নিরাপদ কর্মপরিবেশ, যথাযথ স্টাফিং এবং স্বাস্থ্য বীমা ও পেনশন সংরক্ষণ। নিউ ইয়র্ক স্টেট নার্সিং অ্যাসোসিয়েশন বলেছে, বড় বাজেটের হাসপাতালগুলো তাদের পূর্বের নিরাপত্তা ও কর্মপরিবেশের প্রতিশ্রুতিগুলো পূরণ করছে না। এছাড়াও নার্সরা চাইছেন এআই ব্যবহারের নিয়ন্ত্রণ এবং হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হোক। সম্প্রতি মাউন্ট সিনাই এবং ব্রুকলিনের হাসপাতালগুলোতে নিরাপত্তা হুমকির ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তারা জরুরি বিভাগ খোলা রাখবে এবং রোগীদের যত্ন নিশ্চিত করবে। তবে ধর্মঘটের কারণে কিছু রোগী স্থানান্তর বা সময়সূচি পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। গভর্নর ক্যাথি হোকুল উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে আহ্বান করেছেন। মেয়র এবং অন্যান্য রাজনীতিবিদদেরও সমর্থন রয়েছে। নার্সরা বলছেন, আমরা রোগীদের জন্য লড়াই করছি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের ধর্মঘট জরুরি। এটি নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্যসেবার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যেখানে নার্সদের দাবির সঙ্গে রোগীর নিরাপত্তা মেলাতে হবে। 2026 সালের নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রায় সমান শক্তিতে মুখোমুখি। জরিপে দুই দলের ব্যবধান খুবই কম। ফলে সিদ্ধান্তহীন 17% ভোটারই হয়ে উঠছেন কিংমেকার। এই নির্বাচন পরিবর্তন বনাম স্থিতিশীলতার রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বিদলীয় প্রতিযোগিতার জায়গা দখল করেছে এক ভিন্নধর্মী লড়াই, বিএনপি বনাম জামায়াতে ইসলাম। একটি বেসরকারি জাতীয় জরিপ বলছে, দুই দলের সমর্থনের ব্যবধান এতটাই সংকীর্ণ যে নির্বাচনের ভাগ্য নির্ভর করছে সিদ্ধান্তহীন 17% ভোটারের ওপর। শেষ মুহূর্তে তারাই হয়ে উঠতে পারেন প্রকৃত কিংমেকার। জরিপ অনুযায়ী বিএনপির বর্তমান সমর্থন 34.7% আর জামায়াতের 33.6%, প্রায় সমান অবস্থান। মেশিন লার্নিং বিশ্লেষণেও দেখা যাচ্ছে ফলাফল হবে হাড্ডাহাড্ডি। সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বিএনপি, তবে চূড়ান্ত ফল নির্ভর করবে জোট কৌশল, প্রার্থী নির্বাচন ও মাঠ পর্যায়ের সংগঠনের ওপর। এই নির্বাচনের মূল দ্বন্দ্ব পরিবর্তন বনাম স্থিতিশীলতা। একদিকে বিএনপি সমর্থন পাচ্ছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও দ্রুত স্থিতিশীলতার প্রত্যাশা থেকে, অন্যদিকে জামায়াত এগিয়ে রয়েছে সততা, দুর্নীতি বিরোধী ভাব, মর্যাদা এবং পরিবর্তনের রাজনীতির বার্তায়। তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে অনিশ্চয়তা সবচেয়ে বেশি। 18 থেকে 29 বছর বয়সীদের বড় অংশ এখনো সিদ্ধান্তহীন। তারা পরিবর্তন, কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রশ্নে সংবেদনশীল হলেও কোনো দলের ওপর পূর্ণ আস্থা পাচ্ছে না। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক আদর্শ, নৈতিকতা ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। অনিশ্চিত ভোটাররা কোন দিকে ঝোঁকেন তার ওপরই নির্ভর করছে 2026 সালের রাজনৈতিক মানচিত্র।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 4টি দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠোর করেছে। স্বচ্ছতার উদ্বেগজনক ঘাটতির কারণে এই দেশগুলোকে সর্বোচ্চ ঝুঁকির কাতারে রাখা হয়েছে এবং ভিসা আবেদন প্রক্রিয়া এভিডেন্স লেভেল 3-এ উন্নীত করা হয়েছে। এই স্তরে শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অর্থের উৎসের প্রমাণ এবং সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সরাসরি যাচাই এবং ইন্টারপোলের সঙ্গে বায়োমেট্রিক্স ক্রস ম্যাচিংও করা হবে। অস্ট্রেলিয়ায় গত বছর যাওয়া মোট বিদেশি শিক্ষার্থীর 1/3 দক্ষিণ এশিয়ার এই 4টি দেশের। বিশেষজ্ঞরা মনে করছেন এই কঠোর প্রক্রিয়া স্বচ্ছতার উদ্বেগ কমাবে এবং প্রকৃত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে। ইউরোপের গোল্ডেন ভিসা প্রোগ্রামে 2025 সালে শুরু হওয়া বড় পরিবর্তনগুলো 2026 সালে আরও প্রভাব ফেলবে। বিশ্বের ধনী ও উচ্চ মধ্যবিত্তের কাছে গোল্ডেন ভিসা শুধু ভিসা নয়, এটি নিরাপত্তা, উন্নত জীবন এবং ভবিষ্যতের নিশ্চয়তার প্রতীক হিসেবে বিবেচিত। স্পেন দীর্ঘদিনের কর্মসূচি বন্ধ করে দিয়েছে, ফলে বিনিয়োগকারীরা নজর দিয়েছে মূলত পর্তুগাল ও গ্রিসের দিকে। পর্তুগালে নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বেড়ে 5 থেকে 10 বছর হয়েছে। গ্রিসে 7 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা সম্ভব। আর ইতালিতে বিনিয়োগকারীদের আগ্রহ 2025 সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাল্টার 2025 সালে এই প্রোগ্রামকে অসাংবিধানিক ঘোষণা করেছে। নিউজিল্যান্ডও নতুন বিনিয়োগ প্যাকেজ এবং ডিজিটাল নোম্যাড ভিসা চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন 2026 সালে গ্রিস, ইতালি ও নিউজিল্যান্ড বিনিয়োগকারীদের মূল কেন্দ্রবিন্দু হবে। গোল্ডেন ভিসা এখন কেবল বিলাসিতা নয়, এটি নিরাপত্তা ও উন্নত জীবন মান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপায়। ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। 16 বছর বয়সেই এমি জয়ী ওয়েন কুপার এবার গোল্ডেন গ্লোবেও ইতিহাস রচনা করেছেন। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ অ্যাডোলেসেন্সে অসাধারণ অভিনয়ের জন্য তিনি 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ অভিনেতা টেলিভিশন পুরস্কার অর্জন করেছেন। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক নিকি গ্লেজার বিজয়ীর নাম ঘোষণা করেন। ওয়েন তৃতীয়বারের মতো বিশ্বমঞ্চে কৃতিত্ব দেখালেন। পুরস্কার হাতে আবেগ আপ্লুত ওয়েন মঞ্চে স্মরণ করেন তার যাত্রার গল্প এবং দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্কুলের ড্রামা ক্লাসে একমাত্র ছেলে ছিলাম, আজ সেই অভিজ্ঞতা আমাকে শক্তি দিয়েছে। আগামীতে ওয়েন ফিল্ম ক্লাব এবং উদারিং হাইটসে প্রজেক্টে কাজ করবেন। ওয়েন কুপার এখন কিশোরদের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে বিসিবি আবারও জানায় তারা ভারতের ভেন্যুতে খেলতে রাজি নয়। আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বোর্ড তা গ্রহণ করেনি। বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। বিসিবি ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে। বোর্ড জানায় খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।